সাহিত্যিক লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পটি রচিত হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। পরে এই গল্পটি 23 টেলস নামক গল্প সংকলনের অন্তর্ভুক্ত হয়। লিও তলস্তয় 1828 খ্রিস্টাব্দের 26শে আগস্ট, মতান্তরে 9 সেপ্টেম্বর রাশিয়ার ইয়াসিনা পোলিয়ানায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম কাউন্ট নিকোলাই ইলাইট তলস্তয়, মা কাউন্টেস মারিয়া তলস্তয়। ছোটবেলায় লেখাপড়ার প্রতি তার ছিল গভীর ভালোবাসা। সেজন্য মাত্র 5 বছর বয়সেই তিনি জার্মান, রুশ ও ফরাসি ভাষায় বেশ দক্ষ হয়ে ওঠেন। এছাড়াও তিনি ধীরে ধীরে শিখে ফেলেন ইংরেজি, আরবি, তুর্কি, ইটালীয়, ইংরেজি, হিব্রু, গ্রিক প্রভৃতি ভাষা। এছাড়াও তিনি চিত্র ও সঙ্গীতে দক্ষ ছিলেন। তিনি আইন নিয়ে পড়াশোনা করেন এবং সেনাবাহিনীতেও কিছুদিন কাজ করেছেন। সারা ইউরোপ ভ্রমণ করে বাড়ি ফিরে এসে চালু করেন কৃষক শিশুদের জন্য বিদ্যালয়। পড়াশোনা ও কর্মজীবনের ফাঁকে ফাঁকে তিনি শুরু করেন সাহিত্য চর্চা। সেভাস্তোপোল স্কেচেস ছোট গল্প সংকলনের মধ্য দিয়েই তিনি গল্পকার হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেন। তাঁর উপন্যাসের মধ্যে উল্লেখ্য দ্য কোসাক্স, ওয়ার অ্যান্ড পিস, অ্যান্না কারেনিনা প্রভৃতি। তো ছাত্রছাত্রীরা, লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পটি পরে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। রাশিয়ার উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির গোষ্ঠীর মানুষ বাস করত। উফা প্রদেশ হল রাশিয়ার বাস্কোর্তস্থানের প্রধান শহর এবং বাস্কির হল বাস্কার্তস্থানের অধিবাসী। ইলিয়াসের বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মারা গেল, তখন সে না ধনী না দরিদ্র। 7টা ঘুটুকি, 2টো গরু আর 20টা ভেড়া, এই তার যা কিছু বিষয় সম্পত্তি। কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগল। সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায়। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে, ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগল। ইলিয়াসের বিয়ের 1 বছর পর তার বাবার মৃত্যু হয়। সে সময় সে ছিল না ধনী না গরিব। বিষয় সম্পত্তি বলতে ছিল কয়েকটি গরু, ভেড়া আর স্ত্রী ঘোড়া। স্ত্রী ঘোড়া ছিল 7টা, 2টো গরু আর 20টা ভেড়া। অর্থাৎ তার অবস্থা খুব একটা সচ্ছল ছিল না, আবার একেবারে অসহায় অবস্থাও ছিল না। কিন্তু ইলিয়াস ও তার স্ত্রীর পরিশ্রমের ফলে সম্পত্তি দিনে দিনে বাড়তে লাগলো। তারা দিন রাত্র পরিশ্রম করত। ভোরে সবার আগে ঘুম থেকে উঠে রাতে সবার পরে ঘুমোতে যেত, যার ফলে প্রতি বছরই সম্পত্তি বাড়তে লাগলো এবং অবস্থার উন্নতি হতে থাকলো। এইভাবে 35 বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলল। তখন তার 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া। ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করে। ভাড়াটে মজুরানীরা দুধ, দই, কুমিজ, মাখন আর পনির তৈরি করে। মোট কথা, ইলিয়াসের তখন খুব বলবোলাও। পাশে পাশের সকলেই তাকে ঈর্ষা করে, বলে, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই।
ওর তো মরবারই দরকার নেই। এইভাবে ইলিয়াস ও তার স্ত্রী ৩৫ বছর পরিশ্রম করে বাড়িয়ে তুলে সম্পত্তি। তখন তার ঘোড়া, গরু, মোষ আর ভেড়া মিলে সংখ্যা দাঁড়ায় ১৫০০-এর বেশি। তখন তার বাড়িতে কত কাজের লোক, দুধ দুয়া, কুমিস, মাখন বা পনির তৈরির জন্য রাখতে হয় মজুরানিও। কুমিসের অর্থ গরু, ছাগল বা স্ত্রী ঘোড়ার দুধ থেকে তৈরি পানীয় বিশেষ। ইলিয়াসের নামডাক চারিদিকে ছড়িয়ে পড়ল। আশেপাশের লোকজন অর্থাৎ পাড়া প্রতিবেশীরা তাকে হিংসে করত আর বলতো, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই। ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। দূর দূরান্তর থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে। যে যখনই আসুক কুমিস, চা, শরবত আর মাংস সবসময়ই হাজির। অতিথি এলে একটা বা দুটো ভেড়া মারা হয়, সংখ্যায় বেশি হলে ঘুটকিও মারা হয়। ইলিয়াস ও তার স্ত্রী খুব সৎ ও পরিশ্রমী। এই পরিশ্রম করেই সে বেশ ধনী হয়ে ওঠে। তাদের নামডাক ছড়িয়ে পড়ে চারিদিকে। ভালো ব্যবহার বা গুণের জন্যই বহু ভালো মানুষের সঙ্গে তার পরিচয় হয়। এই কারণেই তার বাড়িতে অতিথিরা আসে। অতিথিদের সকলকেই স্বাগত জানিয়ে ইলিয়াস তাদের ভোজ্য পানীয় দিত। কুমিস, চা, শরবত আর মাংস সব সময় বাড়িতে মজুদ থাকত। অতিথি যখনই আসতো কোনো অসুবিধা হতো না। তাদের জন্য যেমন ভেড়ার মাংস থাকতো, তেমনি তারা সংখ্যায় বেশি এলে ঘুটকিও মারা হতো। ইলিয়াসের 2 ছেলে 1 মেয়ে, সকলেরই বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল, ছেলেরা তার সঙ্গে কাজ করত, গরু ভেড়া চড়াতো। কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়েশি হয়ে উঠল। বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল। ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তারা বাপের আদেশই অমান্য করতে শুরু করলো। ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। ইলিয়াসের 2 ছেলে ও 1 মেয়ে ছিল। গরিব ইলিয়াসকে ছেলেরা আগে সাহায্য করত, কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আরামপ্রিয় হয়ে ওঠে। ইলিয়াসের বড় ছেলে এক মারামারিতে পড়ে মারা যায়, কিন্তু ছোট ছেলেটি একটি ঝগড়াটে মেয়েকে বিয়ে করে। তারপর তারা দুজনেই তাদের বাবা ইলিয়াসকে অমান্য করে। এই কারণেই তাদের তাড়িয়ে দেওয়া হয়। ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গরু ঘোড়াও দিল। ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল। তারপরেই ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলো মরে গেল। তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ, খড় পাওয়া গেল না একেবারে। ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল। তারপর কিরবিজরা তার সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। যত তার অবস্থা পড়তে লাগলো, ততই তার শরীরের জোরও কমতে লাগলো। ইলিয়াসের ছোট ছেলে এক ঝগড়াটে মেয়েকে বিয়ে করেছিল। শুধু তাই নয়, সে আর তার স্ত্রী দুজনেই ইলিয়াসের কথা শুনতো না। সেজন্য ইলিয়াস তাকে একটি বাড়ি আর কিছু গরু ঘোড়া দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এর ফলে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ে।
এরপরে মড়ক, দুর্ভিক্ষ আর কিরবিজদের উৎপাতে ইলিয়াসের ভেড়া, গরু, মোষ যেমন মারা যায়, তেমনি ঘোড়াও চুরি হয়ে যায়। এতে ইলিয়াসের অবস্থা বেশ খারাপ হয়ে পড়ে, শরীর ভেঙে যায়, শেষে হয়ে যায় সর্বহারা। কিরবিজ হল রুশ দেশের উপজাতি প্রধান অঞ্চলের যাযাবর শ্রেণীর দস্যু। এমনি করে 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে গেল। আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো। সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোঁচকা, তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট, আর তার বৃদ্ধা স্ত্রী শামসেমাগি। বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে, মেয়েটিও মারা গেছে। বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই। 70 বছর বয়সে ইলিয়াসের শরীরের জোরও কমতে থাকে। আবার পাশাপাশি এই সর্বশান্ত অবস্থা, অর্থাৎ তাকে বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন, তাঁবু বিক্রি করে দিতে হয়। শুধু তাই নয়, নিজের গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে একেবারে চরম দুর্দশায় পড়তে হয়, অর্থাৎ একেবারে সর্বহারা হয়ে যায়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে বৃদ্ধ বয়সে ইলিয়াস এবং তার স্ত্রী শামসেমাগিকে অজানা অচেনা লোকদের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হতো। তখন ইলিয়াসের কাছে ছিল একটি পুঁটুলি, যার মধ্যে ছিল একটা লোমের তৈরি করা কোট, জুতো আর বুট, আর সব সময় তাকে সাহায্য করার মানুষ স্ত্রী শামসেমাগি। ছোট ছেলে অনেক দূর দেশে চলে গেছে এবং মেয়েটিও মারা গেছে, ফলে তাদের সাহায্য করার মতো কেউ ছিল না। মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য। সে নিজে ধনীও নয়, গরিবও নয়, তবে থাকতো সুখে, আর লোকও ভালো। ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। বলল, ইলিয়াস, তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো, বুড়িকেও নিয়ে এসো। যতটা ক্ষমতায় কুলোয় গ্রীষ্মে আমার তরমুজের খেতে কাজ করবে, আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে। শামসেমাগিও ঘুটকিগুলোকে দুইতে পারবে, কুমিজ তৈরি করতে পারবে। আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেব। এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে, তাও দেব। ইলিয়াস একসময় ধনী ছিল, পরে তার অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। চোখের সামনে এমন মানুষের দুরবস্থা দেখে পড়শি মোহাম্মদ শাহের মনে করুণা জাগে। সে নিজে ধনী নয়, গরিবও নয়, মোটামুটি সুখী আর লোকও ভালো। ইলিয়াসের অতিথি সেবার কথা মনে রেখে তার খুব দুঃখ হয়। তাই সে ইলিয়াসকে তার বাড়িতে এসে থাকতে বলে, সঙ্গে তার স্ত্রীকেও। তাদের বলে তারা যেন ক্ষমতা অনুসারে তার বাড়িতে কাজ করে। গ্রীষ্মে তরমুজ খেতে কাজ, আর শীতকালে গরু ঘোড়াদের খাওয়ানোর কাজ। আর ইলিয়াসের স্ত্রী শামসেমাগির কাজ বলতে ঘটকির দুধ দোয়া, কুমিজ তৈরি করা। পরিবর্তে তাদের খাওয়া পড়া ছাড়াও কিছু লাগলে মোহাম্মদ শাহ তা দেবে। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো।
প্রথমে বেশ কষ্ট হতো, কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল। যতটা পারত কাজ করত আর থাকত। ইলিয়াস প্রতিবেশী মোহাম্মদ শাহকে ধন্যবাদ জানালো এবং সে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়া করা লোকের মতো বা মজুরের মতো কাজ করে খেতে লাগলো। প্রথম দিকে একটু কষ্ট হতো, কেননা জমিদার বা রাজার মতো থেকে হঠাৎ যদি কাউকে মজুরের মতো খেটে খেতে হয় তাহলে সেটা সত্যিই কষ্টকর। কিছুদিন পরে অবশ্য সব সয়ে গেল, অর্থাৎ আর অসুবিধা হতো না। বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহরও লাভ হলো, কারণ নিজেরা একদিন মনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারত। তাছাড়া তারা অলস নয়, সাধ্যমতো কাজকর্ম করত। তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহর দুঃখ হতো। তারা তাদের সাধ্যমতো কাজ করত। ইলিয়াস এবং তার স্ত্রী একসময় মনিব ছিল বলে সব কাজই তাদের জানা ছিল এবং তারা অলস ছিল না, সাধ্যমতো কাজকর্ম করত। এই বৃদ্ধ বৃদ্ধাকে কাজে রেখে মোহাম্মদ শাহর লাভই হয়েছিল, কিন্তু তাদের দুর্দশা দেখে তার কষ্টও হতো। একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো। তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা। মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। অতিথিরা খাওয়া দাওয়া করলো, চা খেলো, তারপর কুমিসে হাত দিল। মেঝে কম্বলের উপরে পাতা কুশনে গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিস পান করতে করতে গল্প করছিল। এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? একজন বলল, আমি তাকে দেখিনি, কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু আছে নাকি? একদিন মোহাম্মদ শাহর কিছু আত্মীয় স্বজন তার বাড়িতে বেড়াতে আসলো। তাদের মধ্যে একজন মোল্লা বা মুসলমান পুরোহিত ছিলেন। মোহাম্মদ শাহের আদেশে ইলিয়াস একটি ভেড়া মেরে চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। অতিথিরা খাবার ও পানীয় খেয়ে মেঝের উপর পাতা কম্বলের উপর বসে গল্প করছিল। এমন সময় ইলিয়াস তার কাজ শেষ করে দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ তার অতিথিদের বলল, দরজার পাশ দিয়ে যে মানুষটি এইমাত্র গেল তারা তাকে চিনেছে নাকি? একজন বলল যে সে দেখেনি এবং ভালো করে দেখবার মতো তার মধ্যে কিছু আছে নাকি। বিশেষত্ব এই যে একসময় সে এ তল্লাটের সবচেয়ে ধনী ছিল। নাম ইলিয়াস। নামটা আপনারা হয়তো শুনে থাকবেন। অতিথি বলল, নিশ্চয়ই, না শুনবার জো কি? লোকটিকে কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর। মোহাম্মদ শাহ বললেন যে লোকটি দরজার পাশ দিয়ে গেল সে একসময় এই জায়গার সবচেয়ে ধনী ব্যক্তি ছিল এবং তার নাম ইলিয়াস। অতিথি বলে উঠল, সে এই লোকটার নাম খুব ভালোভাবেই জানে, যদিও সে মুখ চেনে না। অথচ আজ তার কিছু নেই, আমার কাছে মজুরের মতো থাকে আর তার স্ত্রী আমার ঘুটুকিদের দুধ দোয়। অতিথি সবিস্ময়ে জিভ দিয়ে চুকচুক শব্দ করল, ঘাড় নাড়তে নাড়তে বলল, সত্যি
ভাগ্য যেন চাকার মতো ঘোরে, একজন উপরে ওঠে তো আরেকজন তলায় পড়ে যায়। আহা, বলুন তো, বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ। কি জানি, খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজও করে ভালো। মোহাম্মদ শাহ বলতে লাগলেন ইলিয়াসের কাহিনী, এবং অতিথিরাও সব শুনে আশ্চর্য হয়ে গেলেন। বৃদ্ধ ইলিয়াস এবং তার স্ত্রীর উপর তাদের দয়া হলো। অতিথি বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি। গৃহস্বামী বলল, নিশ্চয়ই পারেন। তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকল, বাবাই, একবার এদিকে এসো তো, তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিজ পান করবে। অতিথি ইলিয়াসের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করল এবং ওর জীবন সম্পর্কে জানতে ইচ্ছা প্রকাশ করল। গৃহস্বামী অর্থাৎ মোহাম্মদ শাহ সম্মত হলেন এবং নিজে গিয়ে ইলিয়াসকে বাবাই সম্বোধন করে তাকে ও তার স্ত্রীকে অর্থাৎ শাম সেমাগিকে তাদের সঙ্গে বসে কুমিজ পান করার জন্য ডাকলেন। ইলিয়াস আর তার স্ত্রী এলো। ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করল, প্রার্থনা করল, তারপর দরজার পাশে এক কোণে বসল। তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্ত্রীর পাশে বসল। ইলিয়াসকে এক বাটি কুমিজ দেওয়া হলো। সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করল এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখল। ইলিয়াস ও তার স্ত্রী আসলো। ইলিয়াস গৃহস্বামী ও অতিথিদের নমস্কার করে প্রার্থনা করে দরজার পাশে এক কোণে বসল। ইলিয়াসের স্ত্রী মোহাম্মদ শাহর স্ত্রীর কাছে গিয়ে পর্দার আড়ালে বসল। ইলিয়াসকে এক বাটি কুমিজ দেওয়া হলো। সে সেখানে উপস্থিত সবাইকে নমস্কার করে এক চুমুক কুমিজ খেয়ে বাটিটা নামিয়ে রাখল। অতিথি তাকে জিজ্ঞাসা করল, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? অতিথি ইলিয়াসকে বাবাই সম্বোধন করে জানতে চায়, জীবনের একটা সময় সুখ সমৃদ্ধিতে থেকে এখনকার দুরবস্থাতে পড়ে তাদের কি খুব কষ্ট হচ্ছে নাকি? ইলিয়াস হেসে বলল, সুখ দুঃখের কথা যদি বলি আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন। তিনি মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তাই। এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠাকমা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। ইলিয়াস হেসে বলল, সুখ দুঃখের কথা যদি সে নিজে বলে তাহলে হয়তো অতিথিরা বিশ্বাস করবেন না, তাই সে তার স্ত্রীকে এই প্রশ্নটা করতে বললেন। কারণ তিনি মেয়ে মানুষ, যার ফলে তার মনে যা আছে সব কিছু তিনি খুলে বলতে পারবেন এবং যা বলবেন তা হবে পুরোপুরি সত্য কথা। অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে শাম সেমাগিকে ঠাকমা বলে সম্বোধন করে তাদের সুখ দুঃখ সম্পর্কে সব খুলে বলতে বললেন। পর্দার আড়াল থেকে শাম সেমাগি বলতে লাগলো, 50 বছর এই বুড়ো আর আমি একত্রে বাস করেছি, সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি, আর এখানে এই আমাদের দ্বিতীয় বছর। যখন আমাদের কিছুই নেই, যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ।
আজ আর কিছুই চাই না। অতিথিরা বিস্মিত, গৃহস্বামীও বিস্মিত। সে উঠে দাঁড়ালো, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো। 2 হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে। স্বামীও হাসছে। ইলিয়াসের স্ত্রী শামসেমাগি বলছে, তার স্বামী ধনী ইলিয়াসকে নিয়ে 50 বছর ধরে জীবনযাপন করেও কোনোদিন সুখ শান্তি পায়নি, কারণ তারা ধন সম্পত্তির মোহে অন্ধ ছিল। আজ তারা সব কিছু হারিয়ে পড়শি মোহাম্মদ শাহের বাড়িতে ভাড়াটে হিসেবে কর্মরত, এবং বছর 2 সেই বাড়িতে থেকেই তারা সব সুখ শান্তি খুঁজে পেয়েছে। এই হচ্ছে সত্য কথা। মোহাম্মদ শাহ ও তার অতিথিরা এই ধরনের কথা শুনে অবাক হয়ে যায়। তারপর গৃহস্বামী মোহাম্মদ শাহ পর্দার আড়ালে থাকা বুড়ি শামসেমাগির দিকে তাকায়। দেখা যায় বুড়ি তার স্বামীকে দেখে হাসছে, তেমনি স্বামীও স্ত্রীর দিকে তাকিয়ে হাসছে। বুড়ি আবার কথা বলল, আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না। অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি। যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি, কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না। কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে? হাসির জন্য সকলেই যাতে তামাশা না ভাবে সেজন্য শামসেমাগি বলতে লাগলেন, তারা দীর্ঘদিন ধরে সুখ খুঁজছিল কিন্তু তা পায়নি। কিন্তু এখন তারা নিজেরা এমন সুখের সন্ধান পেয়েছে যে তারা আর কিছুই চায় না। অতিথিরা অবাক হয়ে জানতে চাইল যে তাদের কিসে এমন সুখ হচ্ছে। বলছি, যখন ধনী ছিলাম বুড়োর বা আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। কথা বলবার সময় নেই, অন্তরের কথা ভাববার সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় নেই, দুশ্চিন্তার অন্ত ছিল না। হয়তো অতিথিরা এলেন, এক দুশ্চিন্তা, কাকে কি খেতে দিই, কি উপহার দিই, যাতে লোকে নিন্দা না করে। আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয়। তারা যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত, তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর কড়া নজর রাখি। সেও তো পাপ। অন্যদিকে দুশ্চিন্তা, এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটা নিয়ে গেল। শামসেমাগি বলতে লাগলো, যখন তারা ধনী ছিল তখন তার ও তার স্বামীর এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। নিজেদের মধ্যে কথা বলবার সময় ছিল না, ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় ছিল না, সব সময় দুশ্চিন্তায় থাকতে হতো। বাড়িতে অতিথি এলে ভাবতে হতো তাদের কিভাবে সে সেবা যত্ন করবে। মজুররা কম খেটে বেশি খেত, সেজন্য তাদের উপর কড়া নজর রাখতে হতো, যদিও সেটা ছিল পাপ কাজ। ঘোড়া আর গরুর বাচ্চাদের নেকড়ে আক্রমণ করে ফেলল কিনা সব সময় চিন্তা থাকতো। কিংবা চোর এসে ঘোড়াগুলোকেই নিয়ে সরে পড়ল। রাতে ঘুমোতে গেলাম কিন্তু ঘুমাবার উপায় নেই, মনের দুশ্চিন্তা, ভেরি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেলল। ফলে সারা রাত ঘুমই ছিল না। একটা দুশ্চিন্তা পেরুতেই আর একটা এসে মাথা চাড়া দিত। শীতের জন্য যথেষ্ট খড় মজুদ আছে তো? এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল। সে হয়তো বলল এটা এভাবে করা হোক, আমি বললাম অন্য রকম, ফলে ঝগড়া। সেও তো পাপ। কাজেই এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তায়, এক পাপ থেকে আরেক পাপেই দিন কাটত। সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি। শামসেমাগি বলছেন, চোর এসে ঘোড়া চুরি করলো কিনা সেটাও চিন্তা হতো। ভেরির চাপে
তার ছানারা চাপা পড়ল কিনা, এক দুশ্চিন্তা শেষ হতেই আরেক দুশ্চিন্তা মাথায় এসে চাপত, যার ফলে ঘুম হতো না। শীতে যথেষ্ট খড় মজুত আছে কিনা দেখতে হতো। এছাড়া স্বামীর সঙ্গে ঝগড়া হতো, মতবিরোধ হতো, সেটাও তো পাপ। দুশ্চিন্তা এবং পাপের জীবন কাটত। সুখী জীবন কি তার কোনো ধারণাই ছিল না। আর এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি, ঝগড়াও কিছু নেই, দুশ্চিন্তাও কিছু নেই। আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা, যতটা খাটতে পারি স্বেচ্ছায় খাটি। কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই লোকসান নেই। বাড়িতে এলেই খাবার ও কুমিজ পাই। শীতকালে গরম হবার জন্য লুমের কোট আছে, জ্বালানি আছে, আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। ইলিয়াসের স্ত্রী বলতে লাগলো, এখন তারা স্বামী স্ত্রী একসাথে সকালে ঘুম থেকে উঠে নিজেদের মধ্যে কথাবার্তা বলে, দুশ্চিন্তা নেই। সারাদিন যতটা পরিশ্রম করার আছে করে, প্রভুর সেবা তারা করে। বাড়িতে খাবার আছে, কুমিজ আছে, শীতকালে গরম হবার জন্য লুমের কোট আছে, জ্বালানি আছে, নিজেদের কথা ভাববার সময় আছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় আছে। অর্থাৎ সুখ যাকে বলা হয় তা এতদিনে তারা পেয়েছে। অতিথিরা হেসে উঠল, কিন্তু ইলিয়াস বলল, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, এটাই মানুষের জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন। আর সে কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য। তখন মোল্লা বললেন, এটা খুবই জ্ঞানের কথা। ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। শুনে অতিথিরা ভাবতে বসল। অতিথিরা এই কথা শুনে হেসে ওঠে। ইলিয়াস তখন জানায়, তারা আগে অবুঝ ছিল, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিল, কিন্তু এই সম্পত্তি হারানোর ফলেই ঈশ্বর তাদের কাছে এক সত্যকে তুলে ধরেছেন। সত্য এই যে ধন সম্পদে মানুষ অন্ধ হয়, সর্বশান্ত হলে কঠিন বাস্তব বা সত্যকে জানতে পারে। নিঃস্ব হওয়ার জন্য ঈশ্বর এক সত্যকে তাদের সামনে তুলে ধরেছেন। ইলিয়াস মনে করে একথা ফুর্তির জন্য নয়, সকলের কল্যাণের জন্যই বলা। এই শুনে মোল্লা এটিকে জ্ঞানের কথা বলেছেন। মোল্লা বলেন, ইলিয়াস ও তার স্ত্রী শামসেমাগি যা বলছে এ সবই জ্ঞানের কথা, যা পবিত্র গ্রন্থে উল্লেখ করা আছে। তা শুনে অতিথিরা ভাবতে লাগল। শেষ হলো লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পটি। তো প্রিয় ছাত্রছাত্রীরা, সহজ ব্যাখ্যা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, তাহলে সবগুলো চ্যাপ্টার তোমরা একসাথে পেয়ে যাবে। ধন্যবাদ।